তিনি একদিন খাতায় লিখলেন, আমায় দেমা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন সম্ভবত 1829 খ্রিস্টাব্দে, এবং তার বহু বছর আগে এই সতীদাহ প্রথা সম্পর্কে বলেছিলেন, নহে শাস্ত্র সমত্তা সমত্তা সহমৃতা। আসামের সেই জমিদার একটি কোষ্ঠী পাথরের মূর্তি বানিয়ে এনে এখানে প্রতিষ্ঠা করেন, এবং তারপর থেকে সেই মূর্তিতে আজও নিত্য পুজো করা হয়। তিনি সাধক কবি বলেই পরিচিত। তার গানের ভক্তিরসের মাদকতায় শ্মশানকালী ঢুকে পড়লেন বাঙালির ঘরে ঘরে। করাল বদনী হয়ে উঠলেন আদরিণী শ্যামা। একটা সময় ছিল যখন দোকানদারেরা পয়লা বৈশাখ উপলক্ষে যে ক্যালেন্ডার ছাপাতো, তাদের মধ্যে একটি ছবি প্রায় দেখা যেত। ছবিটি এরকম: একজন সাধক মাথায় মৃন্ময়ী কালী মায়ের মূর্তি নিয়ে গঙ্গায় বুক জলে দাঁড়িয়ে। তারপর বাস্তব জীবনে কি হয়েছিল? তিনি সেই কালী মূর্তিটি মাথায় নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিলেন, আর ওঠেননি। সালটা 1781। হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাধক রামপ্রসাদের বসত ভিটেতে, আর সেই গঙ্গার ঘাটটি এখান থেকে অনতিদূরেই অবস্থিত। আপনাদেরকে নিয়ে যাব। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি রাজা। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নিই আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হালিশহর স্টেশন। এই হালিশহর স্টেশনটি শিয়ালদা রানাঘাট মেন লাইন। আপনারা শিয়ালদা থেকে বা নৈহাটি থেকে, বারাকপুর থেকে, বা এদিকে রানাঘাট বলুন, গেদে বলুন, শান্তিপুর বলুন, কৃষ্ণনগর বলুন, যেখান থেকেই হোক না কেন সরাসরি ট্রেন পথে আপনারা হালিশহর আসতে পারেন। যারা গঙ্গার পশ্চিম দিক থেকে, অর্থাৎ ব্যান্ডেল, হুগলি ওই দিক থেকে আসবেন, তারা ব্যান্ডেল আসতে পারেন। ব্যান্ডেলে এসে ট্রেন চেঞ্জ করে আপনারা নৈহাটি চলে আসুন, এবং নৈহাটি থেকে অন্য একটি ট্রেনে চলে আসুন হালিশহর। হালিশহরে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সামনের দিকে এগিয়ে যাবেন, অর্থাৎ কাঁচরাপাড়ার দিকে। আমার সামনে রয়েছে কাঁচরাপাড়া, পেছন দিকে হচ্ছে শিয়ালদা। কাঁচরাপাড়ার দিকে এগোবেন, বাঁহাতেই পড়বে আপনাদের একটা ফুটব্রিজ। সেই ফুটব্রিজ ধরে উঠে বেরিয়ে যান, বাঁদিকে বেরোবেন। তা না হলে আপনারা আরও সামনের দিকে এগিয়ে যান, একদম স্টেশনের মাথায় রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আপনার বাঁদিকে ঘুরে যাবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একদম প্ল্যাটফর্মের সামনে এই বাঁদিকে দেখুন টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার এই পথ ধরে আপনারা বাইরের দিকে বেরিয়ে আসুন। একদম বাইরে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে সোজা এই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যান। যারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটব্রিজ ব্যবহার করবেন, তারা ওই পথ ধরে এই দিক দিয়ে বেরোবেন। বেরিয়ে এই সেই রাস্তা, এটা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাবেন। সামনে আপনারা এই তোরণটি দেখতে পাবেন। এই তোরণের নিচ দিয়ে সামনের দিকে এগিয়ে যান। বেশ খানিকটা এগিয়ে যাবেন। এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে আপনাদের অটো বা টোটো স্ট্যান্ড। চলুন বন্ধুরা, আমি বাইকে করে যাচ্ছি, আপনাদেরকে পুরো রাস্তাটা গাইড করব এখান থেকে। তবে হ্যাঁ, আজকের এই যাত্রাপথটা বেশি লম্বা করব না। আপনারা একটু এগিয়ে আসলেই বাঁদিকে পড়বে টোটো স্ট্যান্ড এবং ডান দিকে পড়বে অটো স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে আর ডান দিকে টোটো স্ট্যান্ড। বন্ধুরা, এখান থেকে যদি আপনারা অটো বা টোটো নেন, তাহলে ভাড়া নেবে 15 টাকা। একদম রামপ্রসাদ স্মৃতি মন্দিরে আপনাদেরকে নিয়ে যাবে, আর আমি আপনাদেরকে নিয়ে যাব রামপ্রসাদ ঘাট হয়ে। আর আপনারা যদি অটো বা টোটোতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভেতর দিয়ে নিয়ে যাবে। চলুন, স্বাগতম হালিশহর পৌরসভা, কুয়ারহট্ট। বন্ধুরা, বাইকে যেতে যেতে আমি আমার একটি ভুল সংশোধন করব। সেটা হচ্ছে, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে একটা ভিডিও ছেড়েছিলাম পুষণ আশ্রমের উপর। সেখানে হালিশহরের মাহাত্ম্য বোঝাতে গিয়ে আমি চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষা যিনি দিয়েছিলেন তার নাম বলেছিলাম ঈশ্বরপুরী। সেটা ঈশ্বরপুরী তাকে সন্ন্যাস দীক্ষা দেননি, ঈশ্বরপুরী ছিলেন তার দীক্ষাগুরু। এটা একটু ভুল বলেছিলাম, সরি, মাফ করবেন। এই রাস্তাটা সোজা গিয়ে মিট করবে 85 বাস রুট। স্টেশন থেকে 85 এই বাস রুটের দূরত্ব হবে মোটামুটি 3 কিলোমিটার। বন্ধুরা, চলে এসেছি 85 বাস রুট। এখানে একটু দাঁড়ালাম।
এই বাদিক চলে গেছে নৈহাটি বা বারাকপুর, আর আমি যাব ডান দিকে। চলুন। এখান থেকে সামনের দিকে একটু এগোলেই বাহাতে পড়বে রামপ্রসাদ ঘাট। রামপ্রসাদ ঘাট প্রায় চলে এসেছি বন্ধুরা। ডান দিকে হালিশহর মিউনিসিপ্যালিটি দেখতে পাচ্ছেন এইটা, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে একটা সুন্দর পার্ক। এই পার্কের পরেই হচ্ছে রামপ্রসাদ ঘাট। আমরা চলে এসেছি বন্ধুরা রামপ্রসাদ ঘাট। এই ঘাটে আপনাদেরকে একটু পরে নিয়ে আসবো, আগে আমরা মন্দির থেকে ঘুরে আসি। চলুন। আমি ঢুকবো ডান দিকে, ঠিক রামপ্রসাদ ঘাটের উল্টো দিকেই রয়েছে এই রাস্তাটা। এই রাস্তা ধরে একটু এগোলেই পড়বে রামপ্রসাদ স্মৃতি মন্দির। এই হালিশহর অনেক পুরনো শহর। আমরা প্রায় চলে এসেছি, এবার একটু ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিয়ে এবার বাঁ দিকে টার্ন নেব। আমরা চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা পৌঁছে গেছি বাহাতেই এই সেই সাধক রামপ্রসাদের বসত ভিটে। চলুন বন্ধুরা এবার ভেতরে প্রবেশ করি। বন্ধুরা ভেতরে ঢুকেই সামনে এটা নাট মন্দির, আর আপনার ডান দিকে পড়বে এটা এই বট গাছটি, তার নিচেই রয়েছে পঞ্চমন্দির আসন। সাধক রামপ্রসাদের জন্মস্থান এবং জন্মসাল নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে, তবে অনেকেই মনে করেন তার জন্ম হয়েছিল 1718 থেকে 1721 খ্রিস্টাব্দের মধ্যে, এবং তার জন্মস্থান ছিল কুমারহট্ট, আধুনা হালিশহর। আরেকটি মত বলছে তার জন্ম হয়েছিল ডানকুনির গরলগাছায় তার মামার বাড়িতে। তার ঠাকুরদা ছিলেন রামেশ্বর সেন, বাবা রামরাম সেন এবং মা সিদ্ধেশ্বরী দেবী। আমি সেই তাপস মিত্র। এই মন্দিরের আমি একজন দ্বাররক্ষী। ঠিক আছে, এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। এটা মন্দির নয়, মন্দির থাকলে চূড়ো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করে বাংলা, ফার্সি এবং সংস্কৃত ভাষা শিখেছিলেন। মাত্র 22 বছর বয়সে তার বিয়ে হয়েছিল সর্বাণী দেবীর সঙ্গে। তার ছিল 4টি সন্তান, 2টি ছেলে এবং 2টি মেয়ে, এবং ছোট মেয়ের নাম ছিল জগদীশ্বরী। আবার সাধক রামপ্রসাদের এই জন্মভিটেতে যে কালী মন্দিরটি রয়েছে, সেই মন্দিরের মায়ের নামও জগদীশ্বরী। কেন বলুন তো? কারণ একবার রামপ্রসাদ বেড়া বাঁধার কাজ করছিলেন বাড়িতে। সেই সময় এই মা তার ছোট মেয়ে জগদীশ্বরীর রূপ ধরে এসে রামপ্রসাদকে সাহায্য করেছিলেন। রামপ্রসাদ মাকে পেয়েছিলেন মাতৃরূপে নয়, কন্যা রূপে, তাই এই মায়ের নাম জগদীশ্বরী। রামপ্রসাদ সেন যখন এই মন্দিরে পঞ্চবটী যে বেড়া বাঁধছিল, তখন মা মেয়ে ছোট ঘরে খেলা করছিল। তা মেয়েকে বলছে, মা আমি একা একা পারছি না, তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে। তখন মেয়ে তো ছোট, অত বুদ্ধি হয়নি, ও খেলা করে যাচ্ছে। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। মাতৃ সাধনায় বিভোর রামপ্রসাদের সাংসারিক জীবন ছিল টানাপোড়েনে ভরা। তার মা বাবার মৃত্যুর পর তিনি কলকাতায় গিয়েছিলেন দুর্গাচরণ মিত্রের কাছারিতে কাজ করতে। ঠিক করে দিয়েছিলেন তার বৈমাত্রীয় ভাই নিধিরাম। কিন্তু জাগতিক কাজকর্মে রামপ্রসাদের মন ছিল না। তিনি একদিন খাতায় লিখলেন, আমায় দেমা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। এভাবেই সেই সেরেস্তার খাতা হয়ে উঠল রামপ্রসাদের গানের খাতা। কথাটা জানাজানি হতেই সকলে ভেবেছিল এই বুঝি রামপ্রসাদের কাজটা চলে যায়। কিন্তু বিচক্ষণ দুর্গাচরণ মিত্র তার বুঝতে অসুবিধা হয়নি, রামপ্রসাদ কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি তার কাছে গান শুনতে চান। রামপ্রসাদ তাকে গান শোনান। সেই গান শুনে তার বিশ্বাস আরও দৃঢ় হয়। তারপর তিনি তাকে বলেন হালিশহরে ফিরে যেতে, মায়ের সাধনা করতে। তিনি মাসিক 30 টাকা তাকে বৃত্তি দেবেন। তারপর রামপ্রসাদ হালিশহরে ফিরে আসেন। এরপর শোনা যায় রামপ্রসাদ হালিশহরে ফিরে এসে মাতৃসাধনায় বিভোর হয়েছিলেন। দুর্গাচরণ মিত্রের পাঠানো বৃত্তিতে তার ভালোই চলছিল।
কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ তার 2 বছরের মাথায় দুর্গাচরণ মিত্র বাংলার নবাব আলীবর্দী খাঁর রাজসভায় জহুরি হিসাবে যোগ দিয়েছিলেন এবং বন্ধ হয়ে গিয়েছিল সেই বৃত্তি। তিনি আবার আর্থিক সংকটে পড়েন। এরপর নদিয়ারাজ রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে তার সভাকবি হওয়ার জন্য সাধক রামপ্রসাদকে অনুরোধ করেছিলেন, কিন্তু রামপ্রসাদ সেই অনুরোধ বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন। যদিও রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে অনেক জমি দান করেছিলেন এবং এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুরোধেই সাধক রামপ্রসাদ বিদ্যাসুন্দর কাব্যটি রচনা করেছিলেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল ভীষণ আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ। শুধু তাই নয়, সেই সময় সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে রামপ্রসাদ সরব ছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন সম্ভবত 1829 খ্রিস্টাব্দে, এবং তার বহু বছর আগে রামপ্রসাদ এই সতীদাহ প্রথা সম্পর্কে বলেছিলেন, নহে শাস্ত্র সমত্তা সমত্তা সহমৃতা, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, স্বামীর চিতার আগুনে স্ত্রীকে পুড়িয়ে মারার মধ্যে কোনো প্রকৃত ধর্মীয় সাম্য বা মহত্ব নেই। 1781 খ্রিস্টাব্দে সাধক রামপ্রসাদ গঙ্গাবক্ষে বিলীন হওয়ার পর এই জায়গাটি আস্তে আস্তে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এবং তার পরবর্তীকালে অনেক পরে সম্ভবত 1954 সাল নাগাদ এখানে গঠিত হয় হালিশহর গুডউইল ফ্রেটার্নিটি, এবং তারা উদ্যোগ নিয়ে এই জায়গাটা সংস্কার করে। এবং কথিত আছে মা আসামের এক জমিদারকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, বলেছিলেন এই কুমারহট্টের এই জায়গাটি ফাঁকা পড়ে রয়েছে, তাকে প্রতিষ্ঠা করতে। তারপর আসামের সেই জমিদার একটি কোষ্ঠী পাথরের মূর্তি বানিয়ে এনে এখানে প্রতিষ্ঠা করেন। সালটা 1958, এবং তারপর থেকে সেই মূর্তিতে আজও নিত্য পুজো করা হয়। চলুন বন্ধুরা, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, মাকে দর্শন করিয়ে নিয়ে আসি আপনাদের। চলুন। সুবিশাল নাট মন্দির। বন্ধুরা, নাট মন্দিরে প্রবেশ করেছি। এই নাট মন্দিরের ডান দিকে এখানে রয়েছে একটি শিবলিঙ্গ। চলুন আমরা শিবজিকে একটু দর্শন করে আসি। অসাধারণ। তৎকালীন সময়ে এই হালিশহর ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদারির অন্তর্গত, এবং এই জমিদার বংশের কুলতিলক রামকৃষ্ণ রায়চৌধুরী ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তিনি এই আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটা ছিল তার সাধন ক্ষেত্র। এই জায়গাতেই রয়েছে তার পঞ্চমন্ডির আসন। পরবর্তীকালে রামপ্রসাদের প্রচার, গান, সাধনা যখন দিকে দিকে ছড়িয়ে পড়ে, তখন এই রায়চৌধুরী পরিবারের জমিদাররা তাকে তাদের বংশের রামকৃষ্ণ রায়চৌধুরীর যে সাধন ক্ষেত্র বা পঞ্চমন্ডির আসন, সেটা দান করেন সাধক রামপ্রসাদকে। তিনি সেই পঞ্চমন্ডির আসনে বসেই সিদ্ধিলাভ করেছিলেন। বন্ধুরা, এখানে ঢুকে সামনেই আপনার নাট মন্দির। আপনি যদি ডান দিকে চলে যান, এই পঞ্চমন্ডি আসনের পাশ দিয়ে সোজা ওইদিকে রয়েছে ধ্যান কক্ষ। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই সামনে দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে ধ্যান কক্ষ। সাধক রামপ্রসাদের তন্ত্রগুরু ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে মায়ের মূর্তি গড়তে হয় এবং মায়ের রূপ কেমন হবে।
সেই মতোই সাধক রামপ্রসাদ প্রত্যেক বছর মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করতেন। এরকমই একদিন 1781 সাল কালী পুজোর পরের দিন মাকে মাথায় নিয়ে গঙ্গায় গিয়েছিলেন বিসর্জন দিতে। তারপর সেই মাটির মূর্তি মাথায় নিয়ে গঙ্গাবক্ষে ডুব দিয়েছিলেন, আর ওঠেননি। ওই গঙ্গায় ডুব দিয়েছে, ডুব দিতে দিতে গান করছে যে ডুবদের এমন কালী বলে হৃদি রত্নাকরে অগাধ জলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে, তুমি ধ্যান সমুদ্রে পার হয়ে যাও কুলকুণ্ডলিনী করে, ডুবদের এমন কালী বলে বলতে বলতে মাকে নিয়ে জলে ডুব দিয়েছে, আর ওঠেনি, সলিল সমাধি হয়েছে। এই রামপ্রসাদ স্মৃতি মন্দির সকালে খোলে 7:30টার সময় এবং বন্ধ হয় 12:30টার সময়। আপনারা এর মধ্যে আসলে অবশ্যই মায়ের পুজো দিতে পারবেন। আর বিকালবেলা খোলে 4টের সময়, খোলা থাকে 8:30 পর্যন্ত। বন্ধুরা, এখানে দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ভোগ প্রসাদ খেতে চান তাহলে অবশ্যই সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনাদেরকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে। মূল্য 60 টাকা এবং পার হেড ম্যাক্সিমাম 2টো করে কুপন পেতে পারেন। বন্ধুরা, 1টা বাজতেই শুরু হয়ে গেল ভোগ প্রসাদের লাইন। দাঁড়িয়ে পড়লাম লাইনে। পেলাম 1 সরা খিচুড়ি, 2 রকমের তরকারি, আলু ভাজা এবং মিষ্টান্ন। এখানে মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়। শুধু বছরে একদিন, কালী পুজোর দিন মাকে জিওল মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে রামপ্রসাদ ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই মন্দির থেকে রামপ্রসাদ ঘাটের দূরত্ব হবে আনুমানিক 300 থেকে 400 মিটার। বন্ধুরা, সাধক রামপ্রসাদ মায়ের মূর্তিকে মাথায় নিয়ে এই ঘাটেই নেমেছিলেন। তখন হয়তো এই ঘাটটি ছিল না, অন্যরকম ছিল, বাট এই সেই ঘাট। এই ঘাট দিয়েই তিনি গঙ্গায় নেমেছিলেন। তারপর মাথায় সেই মায়ের মূর্তিটিকে নিয়ে ডুব দিয়েছিলেন, আর ওঠেননি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।